আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৬৬তম উপজেলা নরসিংদীর পলাশে। তো চলেন শুরু করি। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নরসিংদীর সবচেয়ে ছোট উপজেলা হচ্ছে পলাশ। নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাপ্ত তাম্রযুগের একটি শিলালিপি অনুযায়ী তৎকালীন বৌদ্ধ রাজারা এই অঞ্চলের পর্ষদ নামক জায়গায় বৌদ্ধবিহার স্থাপনের জন্য ভূমিদান করেছিলেন, আর সেই পর্ষদ থেকেই ধারণা করা হয় যে পলাশ নামকরণ হয়েছিল। আবার অনেকের মতে এই অঞ্চলে একসময় প্রচুর পলাশ ফুল ফুটত, এর থেকেও হয়তো নামকরণ হতে পারে পলাশ। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, ঠিক তেমনি আয়তনে ছোট হলেও পুরো নরসিংদী জেলা থেকেও বেশি দর্শনীয় স্থান রয়েছে এই উপজেলায়। তাই তো ভ্রমণ প্রেমীদের কাছে নরসিংদী মানেই পলাশ। তবে উপজেলার নাম পলাশ হলেও এই অঞ্চলটি সবচেয়ে বেশি পরিচিত ঘোড়াশালের জন্য, কারণ অনেকেই আছেন পলাশ নামটি না শুনে থাকলেও ঘোড়াশাল নামটি হয়তো অবশ্যই শুনেছেন। আজকের ভিডিওটি শুরু করব পলাশ উপজেলা এমনকি পুরো নরসিংদী জেলার সবচেয়ে বিখ্যাত একটি জমিদার বাড়ি দিয়ে। সাথে দেখাবো আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান এবং শোনাবো সেগুলোর পেছনের ইতিহাস। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন আছি এই পলাশ উপজেলার সবচেয়ে বিখ্যাত জমিদার বাড়ি ডাঙ্গা জমিদার বাড়ি। পুরো নরসিংদী জেলায় এই জমিদার বাড়িটি বিখ্যাত হওয়ার কারণে কারুকার্যমণ্ডিত বিল্ডিং। নরসিংদী ঘুরতে আসা প্রায় সব পর্যটকই একবার হলেও দেখতে আসেন অসম্ভব সুন্দর এই বাড়িটি। এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার লক্ষণ সাহা। তিনি মূলত অন্য জমিদারের আওতায় জমিদারি পরিচালনা করতেন। তবে এই জমিদারদের কখনো খাজনা দিতে হয়নি, কারণ এই অঞ্চলটি ছিল পুরো উপমহাদেশের একমাত্র দেবোত্তর সম্পত্তি বা ওয়াকফকৃত অঞ্চল। জমিদার লক্ষণ সাহার ছিল ৩ ছেলে, তার 2 ছেলে চলে যান ভারতে। এই বাড়িতে থেকে যান শুধু তার মেজ ছেলে। তার ছেলে বৌদ্ধনারায়ণ সাহাও পরবর্তীতে বাড়িটি বিক্রি করে দিয়ে চলে যান ভারতে। বৌদ্ধনারায়ণ সাহার কাছ থেকে বাড়িটি তখন কিনেছিলেন আহমদ আলী নামক এক ব্যক্তি, যিনি ছিলেন পেশায় একজন উকিল। আর সেই কারণেই এই বাড়িটি স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশি পরিচিত। পরবর্তীতে আহমদ আলী তার স্ত্রীর নামে এই বাড়িটির নামকরণ করেন জামিনা মহল, এবং বর্তমানে এই বাড়িটি ঢুকার গেটের প্রবেশ মুখেই রয়েছে জামিনা মহল লেখা ফলক। তবে ডাঙ্গা গ্রামে অবস্থিত বলে গুগল ম্যাপ এটিকে ডাঙ্গা জমিদার বাড়ি হিসেবেই দেখায়। এখানে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে ডাঙ্গা বাজারে, এরপর যে কোনো অটোকে উকিল বাড়ি বললেই নিয়ে আসবে 20 টাকা ভাড়ায়। অটো থেকে নামলেই দেখবেন জমিদার বাড়িটি, আর ডান দিকে রয়েছে এই জমিদার বাড়ির সবচেয়ে সুন্দর রাধা গোবিন্দ মন্দিরটি, যেটির কারুকার্য আপনাকে বাধ্য করবে বলতে ওয়াও। 2 তলা বিশিষ্ট এই পুরো জমিদার বাড়িটি একসময় ছিল বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। সেই প্রাচীরগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেলেও জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশের প্রাচীরটি এখনো কোনো রকমে দাঁড়িয়ে আছে, আর সেখানে আছে একটি গেট, যেটি দিয়ে ঢুকতে হতো বাড়ির ভেতরে। গেট দিয়ে ঢুকলেই দেখা যায় জমিদারের বাড়ির পেছনের বাগান, যদিও এখন এটাকে বাগান না বলে জঙ্গল বলাই ভালো। বাড়িটি পেছন দিক থেকে তেমন জমিদারি আমলের মনে হয় না, কারণ উকিল সাহেব বাড়িটি কেনার পরে পেছন দিকটাতে বেশ কয়েকবার সংস্কার করেছিলেন, আর এই সংস্কারের কারণেই এই দশা। যাই হোক, বাড়িটির পেছন দিক দিয়ে 2 তলায় উঠতে হয়, এখন সিঁড়ি দিয়ে উঠতেছি, আর এই সিঁড়িটাও উকিল সাহেব নতুন করে করেছিলেন। তবে তাদের আয়ত্তে আছে বলেই বাড়িটি এতদিন পর্যন্ত টিকে আছে, তা না হলে বাংলাদেশের মতো জায়গায় এই বাড়ি এতদিন এইভাবে থাকার কথা না। এই বাড়িতে নিচতলা ও 2 তলা মিলিয়ে মোট 24টি কক্ষ আছে। এখন 2 তলার কক্ষগুলো একটু ঘুরে দেখব। বাড়িটিতে এখন কেউ থাকে না, তাই ঘুরে দেখা যাচ্ছে। তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম কিছুদিনের মধ্যেই বাড়িটি আবার নতুন করে সংস্কার করা হবে বসবাসের জন্য, তখন হয়তো আর বাড়ির ভেতরে ঢোকা যাবে না। তাই যারা এখনো আসেননি তাড়াতাড়ি ঘুরে দেখে যান। আমি এখন আছি 2য় তলার একদম বারান্দার রুমটাতে, এবং 2 পাশের এই বারান্দার রুম 2টা সবচেয়ে বেশি সুন্দর। রুমটা যদিও খুব ছোট, কিন্তু এর 3 দিকে জানালা আর খুব ছোট একটা বারান্দা। বাড়িটা এমনিতেই দক্ষিণমুখী, আর তার উপরে সব দিকে জানালা। একবার চিন্তা করেন রাতের বেলা গরমের দিনে এখানে শুয়ে আছেন, ওয়াও, বাতাসে তো মনে হচ্ছে উড়ায় নিয়ে যাবে। আর এই বাড়ির সবচেয়ে সুন্দর জায়গাই হচ্ছে 2 তলার এই বারান্দাটা। এর ডিজাইনটাও কিন্তু জোস, আর এখানে দাঁড়িয়ে আশপাশের পুরোটাই দেখা যায়। একসময় সামনের এই পুরো জায়গাটাই ছিল এই জমিদার বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে। অনেকক্ষণ হয়ে গেল, এখন এখান থেকে নিচে নামবো। তবে এখনো জমিদার বাড়ি ঘোরা শেষ হয়নি। যে গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিলাম, সেই গেট দিয়ে বের হয়ে ডান দিকে তাকালেই দেখা মিলবে এই জমিদার বাড়ির নাথ মন্দিরের, যেটি এখন পরিত্যক্ত। আর এই নাথ মন্দিরের একটু সামনেই রয়েছে একটি মঠ। লক্ষণ সাহার অত্যন্ত সুন্দর এই জমিদার বাড়িটি দেখা শেষ করে এখন আমি যাব এই বাড়ির পাশেই আরেকটি এরকম সুন্দর জমিদার বাড়ি দেখতে। আপনারা চাইলে অটোতেও যেতে পারেন, 20 টাকা ভাড়া নিবে ভুইয়া বাড়ি, তবে আমি হেঁটেই যাচ্ছি। লক্ষণ সাহা জমিদার বাড়ি থেকে জাস্ট 2 মিনিট হাঁটলেই আপনি চলে আসবেন
আমার পিছনের এরকম আরেকটি জমিদার বাড়ির সামনে, যেটি উদ্ভব সাহার জমিদার বাড়ি নামে পরিচিত। জমিদার উদ্ভব সাহা নাকি পাটের ব্যবসা করতেন। একবার পাটে এত পরিমাণ লাভ হয়েছিল যে তিনি মাত্র একদিনে পাটের লাভ দিয়ে নাকি এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। ধারণা করা হয় এই বাড়িটি যখন নির্মাণ করা হয়েছিল তখন কলকাতা থেকে কারিগর এনে নির্মাণ করা হয়েছিল। এজন্য লক্ষণ সাহার জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িটির নির্মাণে যথেষ্ট পার্থক্য দেখা যায়। এই জমিদার বাড়িটি ডাঙ্গা জমিদার বাড়ির মতো এত কারুকাজ করা না থাকলেও এই জমিদার বাড়ির যে দেয়ালগুলো, এগুলো এত পরিমাণ পুরু, আপনি জমিদার বাড়িটি দূর থেকে দেখলে বা ভিতরে ঘুরলে মনে হবে আপনি একটি দুর্গে চলে আসছেন। পুরো জমিদার বাড়িতে যতগুলো দেয়াল আছে এরকম সবগুলি দেয়ালই কত বিশাল, মিনিমাম 1.5 হাতেরও বেশি হবে প্রত্যেকটি। এত যাই হোক, এখান থেকে যাব পাশেই এরকম আরেকটি বাড়ি দেখতে। উদ্ভব সাহার বাড়ি থেকে চলে আসলাম এর পাশেই আরেকটি জমিদার বাড়ি দেখতে। এই জমিদার বাড়িটি মূলত শ্রীধাম সাহার জমিদার বাড়ি। শ্রীধাম সাহার মৃত্যুর পর তার বংশধরেরা যখন কলকাতায় চলে যান, তার আগে এই এলাকার আব্দুর রশিদ ভূঁইয়া নামের এক লোকের কাছে এটি বিক্রি করে যান। বর্তমানে এই বাড়িটি স্থানীয়ভাবে ভূঁইয়া বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়ির যে একটি মাত্র বিল্ডিং বর্তমানে টিকে রয়েছে, তার মূল প্রবেশ পথের ফলক থেকে জানা যায় যে এই বাড়িটি নির্মিত হয় বাংলা 1317 সালে এবং ইংরেজি 1911 সালে। তবে সেই ফলকটি বর্তমানে মুছে ফেলা হয়েছে। মূলত এই শ্রীধাম সাহা, উদ্ভব সাহা এবং লক্ষণ সাহা এই তিনজনই ছিলেন ভাই এবং তারা মিলেই এখানকার জমিদারি পরিচালনা করতেন। তা না হলে এত কাছাকাছি এত তিনটি সুন্দর জমিদার বাড়ি থাকা তখনকার সময়ে প্রায় অসম্ভব ছিল। আপনি যদি টুরিস্ট হন তাহলে আপনার শুধুমাত্র ডাঙ্গা জমিদার বাড়িটাই দেখা উচিত, আর বাকি দুইটা জমিদার বাড়ি দেখতে আসলে আসলে অনেক দূর পথ হাঁটতে হবে। তবে আপনি যদি আমার মতো পাগল ট্রাভেলার হন তাহলে এই পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় এই তিনটি জমিদার বাড়ি অবশ্যই ঘুরে দেখা উচিত। এই জমিদার বাড়ি থেকে এখন পলাশ উপজেলায় আমার পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করব। ডাঙ্গা জমিদার বাড়ি থেকে আমি চলে আসছি এই পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে, আর আমার পিছনেই হচ্ছে এই গ্রামের একটি 350 বছরের ঐতিহাসিক পারুলিয়া শাহী মসজিদ। প্রায় 350 বছর আগে নির্মিত এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। মাঝখানের গম্বুজটি বড় আকৃতির এবং পাশের দুইটি ছোট আকৃতির। এই মসজিদটির মূল রং ছিল নীল, পরবর্তীতে গম্বুজগুলোর নতুন করে রং করা হয়। মসজিদটির চারদিকেই রয়েছে একটি অনুচ্চ সীমানা প্রাচীর, আর সেই সীমানা প্রাচীরের মাঝখানে রয়েছে একটি তোরণ। সেই তোরণ দিয়েই প্রবেশ করতে হয় মসজিদ প্রাঙ্গণে। আর মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে রয়েছে 3টি দরজা, উত্তর এবং দক্ষিণ দিকেও রয়েছে একটি করে দরজা। মসজিদে প্রবেশের দরজাগুলো কিছুটা ধনুক আকৃতির। মসজিদের প্রধান যে প্রবেশ পথটি রয়েছে সেটির উপরে একটি শিলালিপি রয়েছে এবং সেই শিলালিপিতে আরবি হরফে এই মসজিদটির নির্মাণ কাল এবং নির্মাতা সম্পর্কে ছন্দ আকারে লেখা রয়েছে। সেটির তর্জমা করে বা বাংলা অনুবাদ করে জানা যায় এই মসজিদটি নির্মাণ করেছিলেন বিবি জয়নব। বিবি জয়নব ছিলেন বাংলার যে স্বাধীন নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ তার ছোট মেয়ে, এবং এই বিবি জয়নবের স্বামী ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁর 6ষ্ঠ বংশধর দেওয়ান শরীফ। নবাব মুর্শিদ কুলি খাঁ মেয়ের বিয়ের পর জামাতাকে উপহার স্বরূপ এই অঞ্চলের দেওয়ানি প্রদান করেন। তার স্ত্রী জয়নব এলাকার মানুষের ইচ্ছা অনুযায়ী 1126 হিজরিতে ইংরেজি 1719 সালে এই মসজিদটি নির্মাণ করেন। তখন মসজিদটির নীল রং ছিল বলে একে নীল মসজিদও বলা হতো। 1904 সালের ভূমিকম্পে মসজিদের গম্বুজে ফাটল দেখা দেয়। পরবর্তীতে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। 1128 হিজরিতে দেওয়ান শরীফ মৃত্যুবরণ করলে তাকে মসজিদের পাশে কবর দেওয়া হয়। এর পরের বছর বিবি জয়নব মৃত্যুবরণ করেন। মসজিদটির পশ্চিম দিকে রয়েছে বিবি জয়নব এবং তার স্বামী দেওয়ান শরীফের কবর। বিবি জয়নবের শেষ ইচ্ছাই তার স্বামীর পাশে কবর দেওয়া ছিল। পরবর্তীতে সেটি মাজারে রূপান্তরিত হয়। বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, কোনো কবর দেখলে সেটা মাজার বানিয়ে ব্যবসা শুরু হয়। এটাও ঠিক এরকমই। 5ই আগস্টের পর এখানে কিছু ভাঙচুর করা হয়েছিল। মসজিদের পাশেই রয়েছে অত্যন্ত সুন্দর দুটি পুকুর, যেটি মসজিদ নির্মাণের সময় ওযুর জন্য খনন করা হয়েছিল। পারুলিয়া শাহী মসজিদ দেখে আমার পরবর্তী গন্তব্য হবে এই পলাশ উপজেলার বিখ্যাত ঘোড়াশালে। শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে অবস্থিত ঘোড়াশাল অনেক কারণেই বিখ্যাত। এর মধ্যে একটি হচ্ছে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন। আমি এখন আছি পলাশ উপজেলার সবচেয়ে বিখ্যাত রেল স্টেশন ঘোড়াশাল ফ্ল্যাগে। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র 2 তলা বিশিষ্ট রেল স্টেশন, যেটি বানানো হয়েছিল শুধুমাত্র একজন
জমিদারের কারণে। আর তিনি হচ্ছেন ঘোড়াশাল জমিদার বংশের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আবু সাইদ ওরফে সাজদা মিয়া। এটি বাংলাদেশের একমাত্র স্টেশন যার মাত্র 2 কিলোমিটারের মধ্যে আছে আরেকটি রেল স্টেশন, ঘোড়াশাল স্টেশন। মূলত এই অঞ্চলে রেল যোগাযোগের জন্য ব্রিটিশরা 1910 সালে ঘোড়াশাল স্টেশনটি নির্মাণ করে। পার্শ্ববর্তী কালীগঞ্জ, কাপাসিয়া এবং চরসিন্দুরের লোকজন নদীপথে এসে ঘোড়াশালের এই স্টেশনটি যাতায়াতের জন্য ব্যবহার করত। কিন্তু স্টেশনটি ছিল শীতলক্ষ্যা নদী থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এই জন্য নদীপথে এসে পায়ে হেঁটে আবার স্টেশনে যাতায়াত খুবই কষ্টসাধ্য ছিল। তাই জমিদার সাজদা মিয়া ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন নদীর পাড়ে যাতে আরেকটি স্টেশন নির্মাণ করা হয়। সাজদা মিয়া জমিদারের পাশাপাশি ব্রিটিশ সরকারের মনোনীত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তাই তাকে প্রায় ঢাকা যেয়ে অফিস করতে হতো। তাই ব্রিটিশ সরকার 1914 সালে শুধু তার জন্যই এখানে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনটি নির্মাণ করে, যেটি উপজেলার একটি ঐতিহ্য। সাজদা মিয়া ছিলেন ঘোড়াশালের সবচেয়ে বড় জমিদার। ট্রেনে তার জন্য সবসময় একটি কামরা বরাদ্দ থাকতো, যেখানে তিনি ছাড়া আর কেউ উঠতে পারতেন না। তিনি যেদিন ঢাকা যেতেন অফিস করতে, সেদিন রেল কোম্পানিকে বলা হতো, আর রেল কোম্পানি এই ফ্ল্যাগ স্টেশনে রেল থামিয়ে তাকে বাসা থেকে নিয়ে আসতেন পালকিতে করে। এই স্টেশনটি যে 2 তলা, এটি বুঝতে হলে আপনাকে স্টেশনটির বাইরে থেকে তাকাতে হবে, তাহলে বোঝা যাবে এটির দ্বিতল অবকাঠামো। তবে প্ল্যাটফর্মে দাঁড়ালে কিন্তু বোঝা যায় না যে এটি 2 তলা। যদিও বর্তমানে এই স্টেশনটিতে কোনো ট্রেন থামে না। ট্রেন না থামলেও আপনি কিন্তু পলাশ উপজেলায় আসলে এখানে থামতে পারেন আর উপভোগ করতে পারেন বিকালের এই রোডটাকে। শীতলক্ষ্যা নদীর উপরে এই রেল সেতু দিয়ে হেঁটে পার হয়ে যাওয়া যায় নদীর পশ্চিম পারে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। রেল সেতুর পাশেই আছে সড়ক সেতু, যেখান থেকে বাসে বা সিএনজিতে করে টঙ্গী পর্যন্ত যেতে সময় লাগে 40 মিনিটের মতো। নদীর পাশেই আছে এই ঘোড়াশালের বিখ্যাত সার কারখানা, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইউরিয়া সার কারখানা। জাহাজগুলো কিন্তু সেই সার কারখানার জন্যই এখানে দাঁড়িয়ে। বিকেলে এই রেল সেতুর উপর প্রচুর মানুষ আসে ঘুরতে। এখানে পাশাপাশি 2টা রেল সেতু আছে, একটা আপ ট্রেনের জন্য আর একটা ডাউন ট্রেনের জন্য। সেতুর পাশে হাঁটার রাস্তা দিয়ে হাঁটা যায়, কিন্তু সেতুর উপরে ওঠা খুবই বিপজ্জনক, কারণ প্রচুর ট্রেন যাতায়াত করে। আমি যেমন ভিডিও করতে করতে একটা ট্রেন চলে আসলো, তাই সবাই একটু সাবধানে থাকবেন। এখান থেকে এখন যাব সেই জমিদার বাড়িতে, যে জমিদারের জন্যই নির্মিত হয়েছিল এই স্টেশনটি। আর এটিই হবে পলাশ উপজেলায় আমার সর্বশেষ গন্তব্য। ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন থেকে চলে আসলাম ঘোড়াশালের সেই বিখ্যাত জমিদার বাড়িতে। এখানে পাশাপাশি 3টি জমিদার বাড়ি রয়েছে, তারা সবাই ঘোড়াশাল জমিদারেরই বংশধর। একটি মনু মিয়ার বাড়ি, একটি নাজমুল হাসানের বাড়ি এবং আরেকটি মৌলভী আব্দুল কাদিরের বাড়ি। কিন্তু কোনো বাড়িতেই ঢোকা যায় না, কারণ তারা এখানে বসবাস করেন। তবে সবচেয়ে বিখ্যাত হচ্ছে মনু মিয়ার বাড়ি। আমি এখন যেটির সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মনু মিয়ার জমিদার বাড়ি। মেইন রাস্তা থেকে বাড়িতে ঢুকতে প্রথমেই পড়বে জমিদার বাড়ি মসজিদ, যেটি জমিদার বাড়ি প্রতিষ্ঠার সময় নির্মিত হয়েছিল। মসজিদের পশ্চিম পাশে রয়েছে তাদের পারিবারিক কবরস্থান, আর মসজিদের পাশে জমিদার বাড়ির কাচারি ঘর। কাচারি ঘরের পাশে আছে একটি সুন্দর গেট, আর এই গেট দিয়ে ঢুকতে হয় মূল জমিদার বাড়িতে। তবে বাড়ির ভেতরে প্রবেশ করা যায় না, আমি এর আগেও 2বার এসে ভেতরে ঢুকতে পারিনি। যে কোনো ভাবেই আজকে লাকটা ভালো, তাই অনুমতি পেলাম এই জমিদার বাড়িটির ভিতরে ঢোকার। এখন ভিতরে ঢুকছি। গেট দিয়ে ঢুকে হাঁটতেই এই বাগানটি, এখানে তাদের ডাইনিং রুম আর সামনেই পুকুর। এই জায়গাটা অসম্ভব সুন্দর। পুকুর পাড়ে বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে। এখানকার পরিবেশ দেখলেই বোঝা যায় জমিদার কতটা রুচিশীল ব্যক্তিত্ব ছিলেন। জমিদার বাড়িটি প্রথম নির্মিত হয় বাংলা 1176 সালে। পরবর্তীতে বাংলা 1335 সালে এটি পুনর্নির্মিত হয়। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার আবু ইউসুফ লুৎফুল কবির ওরফে ফেনু মিয়া। আর এই ফেনু মিয়া ছিলেন জমিদার সাজদা মিয়ার বংশধর। ফেনু মিয়ার ছেলে আহমদুল কবির ওরফে মনু মিয়া ছিলেন দেশের একজন বিশিষ্ট সাংবাদিক এবং 2বার নির্বাচিত এমপি। এলাকায় তিনি ছিলেন সবচেয়ে পরিচিত, তাই তার নামে এটি মনু মিয়ার জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পায়। এই রুমটার পাশ দিয়ে যাওয়া যায় অন্দরমহলের দিকে। আমার পিছনের এই ভবনটি হচ্ছে এই মনু মিয়া জমিদার বাড়ির মূল প্রাসাদ বা লন বিল্ডিং। এই জায়গাটা হচ্ছে এই জমিদার বাড়ির একদম পেছনের বা ভেতরের দিক। এই জায়গাটা বেশ বড়, আর ভেতরের দিকে বোধহয় থাকার রুমগুলো। তবে আমার এরিয়া এই পর্যন্তই, এর ভেতরে আর যাওয়া যাবে না। এই জায়গাটাতে এসে এখন সত্যি সত্যি ফিল হচ্ছে যে আমি এখনো জমিদারের আমলে আছি। সামনেই বিশাল খোলা জায়গা, আর এর সামনেই হচ্ছে আর একটা গাঁট বাঁধানো পুকুর। এখানে বসেই হয়তোবা জমিদাররা তাদের বিকালের সময়টুকু পার করতেন। আর এই সন্ধ্যার আগ মুহূর্তটাতে আমি এই বিল্ডিং এর সামনে এসে কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছি, মনে হচ্ছে নিজেকে জমিদার। সো এখানেই হচ্ছে আমার এই আজকের পলাশ উপজেলার ভিডিওটা শেষ করতেছি। তবে এখান থেকে যাওয়ার কথা ছিল এখানকার একটা খুব ভালো হোটেলে, যেখানে হচ্ছে দই মিষ্টি খুব ভালো পাওয়া যায়, বাট আনফরচুনেটলি ওখানে ভিডিও করতে দেওয়া হয়নি। চলে আসলাম ঢাকার ট্রেন ধরতে ঘোড়াশাল স্টেশনে। আমার পলাশ উপজেলার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।